শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই প্রত্যাশা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। লাবণ্য, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আচ্ছা লাবণ্য, আমি ফেসবুকে দেখছিলাম তো খুব সুন্দর সুন্দর কেক ডিজাইন করো। তো ইদানিং তো আমাদের খাওয়াচ্ছ না, সেজন্য একটু খোঁজ করছি কবে খাওয়াবে। হ্যাঁ, এর মধ্যে আসলে কেক বানানো হয়নি, তবে খুব শীঘ্রই আবার ভাবছি বানাবো, অবশ্যই তোমাদেরকে খাওয়াবো। গেলই দেখি কেক বানিয়েছো বিশেষ কারোর জন্য? হ্যাঁ, বিশেষ কারোর জন্য বলতে আসলে পরিবারের জন্য সবসময় চেষ্টা থাকে এই স্পেশাল সময়গুলো একটু কেক বানিয়ে রাখবার। আর পরিবারও তোমার মতো করে আসলে পরিবারও চায় আমি যেন স্পেশাল ডেতে একটা করে কেক বানাই। তো এবারও বানিয়েছি, আর সামনে স্পেশাল ডেগুলো তো তোমার জন্য, আমার পরিবারের জন্য, রাঙা সকালের পরিবারের জন্য অবশ্যই বানাবো। দর্শক আপনারা কিন্তু সাক্ষী থাকলেন যে লাবণ্য আমাকে কেক খাওয়াবে। আচ্ছা, আমি কেকের কথা কেন বলেছি জানো? না, কারণ আমি চাই যে তুমি একজন উদ্যোক্তা হিসেবে নিয়মিতভাবে কাজ করো এবং তুমি খুব সুন্দর এবং খুব টেস্টি কেক বানাও আর কি। তো উদ্যোক্তা যেহেতু তুমি হতে পারো, সেই উপদেশটা কিংবা সেই চাওয়াটা আমার রইল। পাশাপাশি তোমার আরও কয়েকটা পরিচয় সম্পর্কে আমি জানি যে তুমি একজন সাংস্কৃতিক কর্মী, তুমি একজন সংগঠক, হ্যাঁ তুমি কাজ করছো। তো তোমার এই তিনটি পরিচয় ধারণ করে আছেন যিনি, তিনি আজকে আমাদের অতিথি। একদমই তাই। চলো জানিয়ে দে কে আছেন আমাদের মাঝে। দর্শক, আমাদের মাঝে রয়েছেন সাংস্কৃতিক কর্মী, সংগঠক, উদ্যোক্তা ফাহিম ফয়সাল। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন? খুব ভালো লাগছে, কারণ একজন আপনার একই অঙ্গে এত রূপ, আসলে অনেক কিছু। আমি তিনটা জানিয়েছি, সাংস্কৃতিক কর্মী, সংগঠক, উদ্যোক্তা, রয়েছে আরো অনেক পরিচয়। সবগুলো আমরা আবিষ্কার করব পুরো ঘন্টা জুড়ে। কি বলো লাবণ্য? একদমই তাই, কিন্তু অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আজকে শুরুতেই আপনার শৈশবে ফিরিয়ে নিয়ে যেতে চাই। শৈশব কোথায় কেটেছে, কেমন কেটেছে, সবকিছু মিলিয়ে একটু জানতে চাই। আমার শৈশবটা কেটেছে আসলে দেশের বাইরে। আমার আব্বার চাকরির সুবাদে আমাদেরকে মিডল ইস্টে চলে যেতে হয়। আমি যখন একদম জন্মের পরপরই আম্মার কোলে ছিলাম, তখন আমাকে সৌদি চলে যেতে হয় আম্মার সাথে। জন্মটা কোথায় হয়েছিল? বাংলাদেশে হয়েছিল, ঢাকা। আচ্ছা। এরপর সেখানে আমার শৈশব কৈশোর একটা লম্বা সময় কেটেছে, 7 বছর ছিলাম সেখানে। আমরা মনে আছে কিছু সেখানকার? কিছু স্মৃতি তো মনে আছে, কিছু স্মৃতি মনে আছে। সেই সময় খুব সুন্দর পরিবেশ, সৌদিতে ছিলাম। ওখানে লাইফস্টাইল, এনভায়রনমেন্ট, তারপর এডুকেশন, সব কিছুই কিছু তো মনে থাকেই, এবং সে খুব অসাধারণ। বিশেষ করে বাংলাদেশে এখন আমরা যে খেজুরটা খাই, ওইটার সাথে ওই জায়গার মানে যেই ফ্রেশ খেজুরটার মধ্যে অনেক পার্থক্য পাই। কারণ বাংলাদেশে তো আসলে আমরা যতই বাজার থেকে আমরা ফ্রেশ খেজুর কিনি, এরকম যতই বলি, কিন্তু ওই খেজুরটা আসলে বাংলাদেশে পাওয়া যায় না। এটাকে খুব মিস করি সত্যি কথা বলতে, কারণ নানা জাতের খেজুর খেতাম, কাঁচা পাকা। তো এটা খুব আসলে, আমি এমনি খেজুর খুব পছন্দ করি এখনো, কিন্তু ওই জিনিসটা খুব মিস করি। এমনিতে কি সৌদি আরব বাবার কাজের সূত্রে যাওয়া? জি, আমার আব্বা ওখানে একটা সরকারি হাসপাতালে চাকরি করতেন, মানে সরকারি চাকরি, কিন্তু কন্ট্রাকচুয়াল চাকরি ছিল ওনার। সেটা উনি একটি হাসপাতালের ডিরেক্টরের মানে অ্যাসিস্ট্যান্ট ছিলেন, পিএস ছিলেন। ওখানে তুমি স্কুলে ভর্তি হয়েছে? সেখানে আমি। সেখানকার স্কুলিং সিস্টেম আসলে কেমন ছিল? ওখানে স্কুলিং সিস্টেম হলো যে অ্যারাবিক এবং ইংরেজি দুইটা মাধ্যমে ছিল। আর যেহেতু আমি বাংলাদেশের মানুষ, সেক্ষেত্রে আমার আব্বা বাংলাদেশ থেকে, উনি 10 মাস পর পর বাংলাদেশে আসতেন, মানে সৌদি সরকার ওনাকে সেই ফ্যাসিলিটিটা দিতেন। তখন বাংলাদেশের যে বই তিনি সেখান থেকে নিয়ে যেতেন, যে কারিকুলামের বইগুলো ওই সময়ের। আচ্ছা, যেটা বলা হয় যে একজন শিশুর 5 বছর পর্যন্ত সে যা শেখে, সেটি হয়তো জীবনের কোনো না কোনো পর্যায়ে সেটি সেভাবেই সে তৈরি হয়ে যায়, সে মডেলটা তৈরি হয়ে যায়। তো ছোটবেলার কোন বিষয়গুলো আপনাকে প্রভাবিত করেছে বড় হবার ক্ষেত্রে? 5 বছর যেহেতু বললেন, তাহলে তো আমার ওখানের 5 বছরে চলে আসে এখানে। আসলে ওখানে আমরা আসলে মানে মিশতাম, কিন্তু ঘুরে ফিরে বাঙালি কমিউনিটির মধ্যেই মেশার সুযোগটা বেশি হতো, যেহেতু ওখানে বাঙালি অনেক ছিল। তাদের সাথে অনেক নতুন নতুন বিষয়, তো আসলে অ্যাডভান্স টেকনোলজি আমাদের থেকে তো ওনারা অনেক বেশি এগিয়ে সব দিক থেকেই। সেক্ষেত্রে অনেক কিছু হয়তো ওই সময় আমি জেনেছি, দেখেছি, সেটা হয়তো আমার পরবর্তীতে কাজে লেগেছে। বাট আমি সবসময় একটু কিউরিয়াস ছিলাম, নতুন কিছু দেখলে সেটা আমি শিখতে চাইতাম, মানে জানতে চাইতাম এটা আসলে কিভাবে হয়, কেন হয়। তো ছোটবেলায় ইচ্ছা ছিল কিন্তু ইঞ্জিনিয়ার হব। হ্যাঁ, ইচ্ছা ছিল। যেমন আমার একটা কথা মনে পড়ে যে একবার আমার ভাইকে আমি বলছিলাম যে
এই যে আকাশ থেকে যে বৃষ্টি পড়ে এটা কিভাবে পড়ে, বলে কিভাবে পড়ে, আমি যে এই যে দেখো না অনেক গরম হয়, যে এই গরম হওয়ার পর যে পানিটা এগুলো সব আকাশে উঠে যায়, আমি কিন্তু জানি না তখনও যে জলীয় বাষ্প কি, এগুলো কিন্তু আমি জানি না। তখন আমার মানে আমার আম্মা অথবা আমার মুরব্বী যারা ছিল তারা বলতো না ও তো খুব ভালো ইয়ে, ও হয়তো বা বড় হলে মানে ইনফরমেশন টেকনোলজি অথবা সায়েন্সে পড়লে ভালো হতো, কিন্তু আমি সায়েন্সে পড়ি নাই, আমি সায়েন্সে পড়ি না, আমি আর্টসে পড়েছি। তো এটা একটা আমার খুব মানে স্মৃতির মধ্যে আছে যে এই ধরনের একটা জিনিস ছিল যে আকাশে যখন জলীয় বাষ্প হয়ে উঠে যায় যে পানিটা, সেটা সাধারণ জ্ঞান থেকে আপনি মানে সেটা আমি দেখে দেখেই মনে হলো সেটা, কিন্তু আমি জানতাম না তখন। ভাইয়ের কথা বলছিলেন, আপনারা ক ভাই বোন? আমরা 2 ভাই, আমার একজন বড় ভাই আছে, ওনার নাম ফারুক, আর তারপর আমি, এরপর আমার 5 বোন। আমার 4 বোন সৌদিতে হয়েছে, আর এক মানে সর্বশেষ জীবন সে বাংলাদেশে। আমরা যখন ব্যাক করি 1991 মানে 91 সালে আমরা চলে আসি বাংলাদেশে। যখন ব্যাক করেন তারপরে নিশ্চয়ই অন্যরকম একটা পরিবেশ পেয়েছেন বা অন্যরকম একটা শুরু হয়েছে, আরও অনেক কিছু করেছেন যে যতটুকু আসলে আমরা জানি এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। ফাহিম ফয়সাল সাংস্কৃতিক বিভিন্ন শাখায় দক্ষতা ও সুনামের সাথে কাজ করছেন গত 1.5 যুগেরও বেশি সময় ধরে। শুধুমাত্র গান গাওয়াই নয়, একজন সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করছেন। পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাল্টিমিডিয়া বিভাগে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। ফাহিম ফয়সাল কপিরাইট, মিডিয়া ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির গবেষক, বিশ্লেষক, পরামর্শক। কপিরাইট সচেতনতায় দেশের সর্বপ্রথম ডকুমেন্টারি নির্মাণ করেছেন তিনি। দেশের প্রথম বিনোদন, ফ্যাশন ও লাইফস্টাইল নিউজ পোর্টাল বিনোদনবিডি.com, বিজ্ঞাপনী সংস্থা ইনসাইট কমিউনিকেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ভার্স্ট সফট লিমিটেডের প্রতিষ্ঠাতা ফাহিম ফয়সাল। বই বার্তা নামক একটি বুলেটিনের প্রকাশক তিনি। ফাহিম ফয়সাল একিপ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান। সংগঠনটি সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে থাকে। আমরা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো, তার ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরে যাচ্ছি। যেমনটা বলছিলাম, আপনারা সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসেন, তারপরে আসলে কি পরিকল্পনা থেকে বাংলাদেশে আসা, বা তখন আসলে 7 বছর বয়স যদি আমি ভুল না করে থাকি, কি ভাবছিলেন বা কি তখন নতুন শুরু হয়েছিল সবকিছু মিলে, একটু গল্পটা জানতে চাই। আমার যতদূর মনে পড়ে বাংলাদেশে আসার পর খুব বৃষ্টি ছিল ওই সময়। তারপর আমরা ঢাকায় আমাদের এক রিলেটিভের বাসায় উঠি। ঢাকায় তখনও আমাদের মানে নিজেদের বাসা ছিল না, পরবর্তীতে আব্বা নিজেদের বাসা করে ঢাকায়। আসার রিজনটা ছিল আসলে মিডল ইস্ট কিন্তু কাউকে নাগরিকত্ব দেয় না, এটা আপনারা জানেন নিশ্চয়ই। সৌদি সরকার কাউকে নাগরিকত্ব দেয় না, না কখনোই দেয় না, তাদের দেয় না, এই বিষয়ে খুব স্ট্রিক্ট তারা। আমরা চেষ্টা করেছি, আমার আব্বা চেষ্টা করেছিল, যেহেতু উনি একটা কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট জব করতো, তো ওই কন্ট্রাক্টটা শেষ হয়ে যায় আব্বার সাথে, যে একটা লম্বা সময় ছিল, 15 ইয়ার্সের একটা কন্ট্রাক্ট থাকে। তারপর আমরা চলে আসার পর আব্বা আরও কিছুদিন ছিলেন সেখানে, ওই জন্য আসলে চলে আসতে আমরা বাধ্য হই, চলে আসি। তো আসার পর স্বাভাবিকভাবে যেহেতু সেখানে মানে যদি ওখানে যেরকম আমাদের আব্বা নিজে গাড়ি ড্রাইভ করতেন, তারপরে ওই সময় বাংলাদেশে এসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী যেই মার্সিডিজ গাড়িটায় উনি ব্যবহার করতেন সেটা কিন্তু আমাদের সেখানে ছিল। তো এটা আমি যখন কাউকে বললে মানুষ মনে করতো যে মানে আমি একটু বাড়িয়ে বলছি, অথবা আমি একটু তার সাথে মানে একটু নিজেকে ভাব দেখানোর জন্য বলছি যে ওখান থেকে আসছি। কিন্তু আসলে ওখানে আপনারা নিশ্চয়ই জানেন যে মিডল ইস্ট অথবা ইউরোপ, আমেরিকাতে ওনারা নর্মালি যে গাড়িগুলো ব্যবহার করেন, আমাদের দেশে সেই গাড়িগুলো অনেক এক্সপেন্সিভ। কিন্তু সেই গাড়িটা যখন আমার মনে আছে, আমরা তখন পুরান ঢাকায় থাকতাম, ওখানে আমাদের পাশেই একটা বিশাল বস্তির মতো একটা জায়গা আছে, মানে আমরা যে বিল্ডিং তার থেকে একটু দূরে অনেক বড় জায়গা, সেখানে তখন আগুন লাগে। তো আগুন লাগার পর মানে অনেক মানুষ মারা যায়, খুব আলোচিত ছিল এটা, খুব সম্ভবত আমি যদি ভুল না করি 93 সালের ঘটনা বলছি আমি। তখন সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি গিয়েছেন ওই গাড়িটা করে। তো আমি দেখে তো অবাক, আরে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর আমি তো এই গাড়িটা আমাদের ছিল সৌদিতে, আমরা তো এটা ইউজ করতাম। তখন আমি যখন আমার মানে যারা রিলেটিভ অথবা যারা বন্ধু তাদেরকে যখন বললাম, তারা বিশ্বাস করলো না, কিন্তু এটা রিয়েলিটি। হ্যাঁ, এটাই আপনারা জানেন যে এটা রিয়েলিটি। তো এটা খুব মজার একটা বিষয়। আর লাইফস্টাইলের ক্ষেত্রে যেটা হয়, খুব স্বাভাবিকভাবে একটা ধাক্কা খেতে হয়, সেটা খেয়েছি। এবং ট্রুলি মানে এখনও আসলে অনেক জায়গায় মিলে না অনেক কিছু, কারণ আমাদের যেমন আমরা বাংলাদেশে আমরা যারা বেড়ে উঠি, অথবা আমাদের কিন্তু সময়ের বিষয়ে আমরা খুব উদাসীন। হ্যাঁ, যে দেখা যাচ্ছে একজন ফোন করে, ভাই আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি, কিন্তু দেখা যাচ্ছে ওনার 2 ঘন্টা ওনার কোনো খবর নেই। তো এই বিষয়গুলো আসলে যেহেতু ফ্যামিলিগতভাবে এগুলো পেয়েছি, যে টাইমের বিষয়ে খুব সচেতনতা এবং সময়ের খুব গুরুত্ব, এই জন্য সেটা আমার জীবনে কাজে লাগে। কিন্তু ওভারঅল
সোসাইটিতে চলতে গেলে সেটা একটু কষ্ট হয়ে যায়, কারণ দেখা যাচ্ছে আমি টাইমলি গিয়ে চলে বসে আছি, উনি আসলেন না, তো এইরকম অনেক বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। জি। তো পরিবারের কেউ কি সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত ছিলেন? পরিবারের সাংস্কৃতিক চর্চা বলতে হলে আমার বড় ভাই গান শিখতেন। আচ্ছা। উনি যখন গান শিখে বাসায় আসতেন উনি একটু প্র্যাকটিস করতেন, আমি ওনার গানগুলো শুনে শুনে আমি গানগুলো তুলে ফেলতাম নিজে নিজে। পরে পাড়া মহল্লায় থাকে না এক সময় ওই যে আপনার বিভিন্ন হামনাতের অনুষ্ঠান হয়, প্রতিযোগিতা হয়, তারপরে বিভিন্ন বিজয় দিবস 21শে ফেব্রুয়ারিতে আসলে বিভিন্ন মানে দেশের গানের কম্পিটিশন হয়, সেখানে আমি কম্পিটিশনে অ্যাটেন্ড করতাম এবং ফার্স্ট হয়ে যেতাম। আচ্ছা। হ্যাঁ, আমি কিন্তু শিখতাম না, শিখি নাই কারো কাছে, ফার্স্ট হয়ে যেতাম। পরে আমার মনে হলো যে যেহেতু ফার্স্ট হই তাহলে মানে এমন একটা অবস্থা ছিল যে আমি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি সেখানে আমি ফার্স্ট হবই। আচ্ছা। মানে এরকম একটা নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসছে, তার মানে তো হচ্ছে। তখন আমি একজন ওস্তাদের কাছে কিছুদিন ক্লাসিক্যাল এবং মানে প্রাথমিক যে শেখাটা সেটা দিয়ে হাতে খড়ি হয় আমার। আচ্ছা, কার কাছে শিখলেন? ওনার নাম হলো আব্দুল কাইয়ুম। ওনার কাছে আমি আমার মানে সঙ্গীতের যেই প্রাথমিক হাতে খড়ি থেকে শুরু করে মোটামুটি অনেক দিন ওনার কাছে আমি তালিম নিয়েছিলাম। তারপরে কি গান নিয়ে এরপর ব্যান্ড মিউজিক করা শুরু হয়। সেটা কত সালে? থেকে ব্যান্ড এটা কেন? মানে সব গানই, মানে যেমন সিরাতের প্রোগ্রামের সময় তো হামনাদ গাইতে হবে, সেখানে তো আর আপনার অন্য গান গাওয়া যাবে না। সেটা আবার যেমন পহেলা বৈশাখ অথবা বিজয় দিবস 21শে ফেব্রুয়ারি ওই সময় তো আপনাকে দেশের গানগুলোই গাইতে হবে। তো সকল গানই আমি, তারপর ওই সময় আমাদের 90s-এর রুম্মান ভাই নিশ্চয়ই জানেন, ওই যে একটা ফ্লেভার ছিল, যে আমার এখন মনে আছে যে বাচ্চু ভাইয়ের ওই যে কষ্ট অ্যালবামটা রিলিজ হলো, আমার এখনো মেমোরিতে আছে, যে সুপার ডুপার হিট। ওগুলা আসলে তখন করতাম কি, তখন তো আর এখনকার ইন্টারনেটের মতো লিরিক পাওয়া যেত না, ক্যাসেটের গায়ে সব অ্যালবামের ক্যাসেটের গায়ে কিন্তু লিরিক থাকতো না, ফিতা অ্যালবামে থাকতো না, সব থাকতো না। তো শুনে শুনে লিখতাম, কিছু লিরিক ভুল হতো, যেহেতু ওই সময়ের টেকনোলজি আর এখনকার টেকনোলজি অনেক পার্থক্য, তাই না? শুনে শুনে লিখতাম, কিছু লিরিক মিস করতাম, যে আসলে উনি যেটা বলেছে সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, কিন্তু সুরটা তো আর মিস করা যায় না, সুরটা তো জানি। ওইভাবে লিখে লিখে ওগুলো তুলে ফেলতাম। এরপরে ব্যান্ড করলাম, মানে বন্ধুরা মিলে ব্যান্ড করে ব্যান্ড মিউজিক করা এবং ওইটা নিয়ে প্রচুর প্র্যাকটিস করা, বিভিন্ন জায়গায় কাভার সং করে শো করা, এবং সব শো থেকেই মোটামুটি মানে কমার্শিয়াল শোই করতাম সবসময়, মানে ফ্রিতে শো কখনো করি নাই। পরবর্তীতে যখন এই ব্যান্ড তারকাদের সাথে কাজ করবার কিংবা দেখা হবার সৌভাগ্য হয়েছে, হ্যাঁ, তো সেই এক্সপেরিয়েন্সগুলো কেমন ছিল, যাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়ে গান করতে এলেন এবং তাদের সাথে কাজ করলেন পরবর্তীতে? না, সেটা তো অবশ্যই অসাধারণ, কারণ আমি পার্থদার খুব বড় ফ্যান ছিলাম ছোটবেলা থেকেই। ওনার খুব গান ভালো লাগতো আমার। কেন নিঃসঙ্গতা? কেন নিঃসঙ্গতা, আমি যদি কোনো প্রোগ্রামে একটা গান গাওয়ার সুযোগ পাইলে আমি এই গানটা গাইতাম, যে আমাকে শুধু একটা গান গাওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যে একটা গান গাওয়ার। সেটা যেমন আমার মনে আছে, আমি যখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, ওই সময় টিএসসিতে অনেক বড় বড় কনসার্ট হতো ওই সময়। তো সেখানে দেখা গেল যে হয়তোবা মাইলস আসবে অথবা সোলস আসবে, তো সেখানে তাদের আগে তো দু একজন শিল্পী লাগে যে স্টেজটা জমানোর জন্য। তো সেখানেও কিন্তু আবার বিশ্ববিদ্যালয় থেকে খুব স্ক্রিনিং করা হয় যে কাকে দিব কাকে দিব না, কারণ বড় মঞ্চ তো। তো সেখানে যে ম্যাক্সিমাম প্রোগ্রামগুলোয় আমি মানে থাকার সৌভাগ্য আমার হয়েছে। ওই রাজধানী ঢাকার যে 400 বছর পূর্তি যে কনসার্টটি, সেটা আমার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বাস ডিপো আছে, সেটাও রেজিস্টার বিল্ডিং এর সামনে, মানে ভিসি অফিসের সামনে, খুব বিশাল একটা স্পেস। এটা এখন নতুনভাবে আবার, আপনি গিয়েছেন নিশ্চয়ই, নতুনভাবে আবার ডেকোরেশন করা হয়েছে, ওখানে প্রচুর গাছ, তো ওখানে এই কনসার্টটা হয়। তো সেখানে আমার মনে আছে যে যেহেতু ঢাকার 400 বছর পূর্তি, কিন্তু ঢাকায় গান গাইতে হবে, কি করে হায়দার ভাইয়ের একটা ফাইসা গেছি গানটা, সেটা আমি প্রচুর লাইক করতাম, ওইটা তখন গেলাম। তো এরকম আসলে অনেক প্রোগ্রাম, এবং সেটা মানে আমার একটা সবসময় থাকি কি, যেটা করব সেটা চেষ্টা করি যতটুকু পারফেক্টলি করা যায়, কারণ এটা পারফেক্টলি না করলে যেটা হয়, যেহেতু কাভার সঙের ক্ষেত্রে যেটা হয়, যে সেক্ষেত্রে মানুষের কাছ থেকে আসলে বাহাবার পরিবর্তে দেখা যাবে মানুষ সেটাকে আরো মানে নেতিবাচকভাবেই নিবে। এই জন্য এটাকে অনেক বেশি প্র্যাকটিস করা, আর প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা আমরা সবাই জানি। প্র্যাকটিস করার পাশাপাশি খুব সিরিয়াসলি সেটা যখন পারফরমেন্স করব, যে কোনো ক্ষেত্রে সেটা আশা করি ভালো কিছু হয়, সেটা আমি চেষ্টা করি। এটা হলো আমার মধ্যে একটা মানে বৈশিষ্ট্য। আমরাও বাহবা দিতে চাই, আমরা একটু দু লাইন শুনি না, যে কোনো মানে এই জন্যই মনে হয় তোমার সাথে আমার এত মিল, যে আমি আসলে একটু দু লাইন শুনতে চাচ্ছি। ওকে ওকে, আমি তাহলে নিজের লেখা সুর একটা গান আমি জাস্ট আংশিক করছি। এই গানটার শিরোনাম হলো কিছু ক্ষমা। আচ্ছা, এটা একটা সুফি গান। এই গানটার মানে একটা প্রেক্ষাপট আছে।
করোনার সময় আমরা কিন্তু সবাই বাসায় বন্দি ছিলাম। তো ওই সময় আমার হঠাৎ একদিন রাতে একটা ফিল আসলো যে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম। তো আমার ওয়াইফ বললো কি হয়েছে কি হয়েছে, আমি বলছি না কিছু হয় না, তুমি ঘুমাও। হ্যাঁ, পরে বলে কি হয়েছে, আমি বলি না আসলে আমার মাথায় একটা লিরিক এবং একটা টিউন চলে আসছে, সেটা আমাকে এখন ধরে রাখতে হবে। তো আপনারা জানেন নিশ্চয়ই যে যারা আমাদের মতো ক্রিয়েটিভ এরিয়ায় কাজ করে, যখন ওনার মধ্যে ওই ফিলটা চলে আসে, সেটা যদি ওই সময় ধারণ না করতে পারে, অনেক সময় ম্যাক্সিমাম সময় মিস হয়ে যায়। হ্যাঁ, হয়তো আমরা মোবাইলে অত কোনো না কোনোভাবে সেটাকে আমরা রাখতে হবে। তো আমরা যারা সুর করি, আমরা যেটা করি মানে আসলে সেটা হয়তো মোবাইলে রেকর্ড করে রেখে দিচ্ছি সুরটা কোনোরকমভাবে। রাতের বেলা আমি ওই গানটা লিখলাম, শিরোনাম হলো ক্ষমা। এটার মেন মানে থিমটা হলো যে আমরা তো অনেক ধরনের পাপ করি ইচ্ছায় অনিচ্ছায়, দিন শেষে কিন্তু আবার অনুশোচনা করি, আহা এই কাজটা কেন করলাম, করা উচিত হয়নি। তখন আমরা দেখা যায় কোনো ব্যক্তির সাথে যদি কোনো মানে মিসবিহেভ কমিউনিকেশন হয়ে যায়, ওনার কাছে গিয়ে বলি ভাই সরি আমার ভুল হয়ে গেছে। আবার সেটা যদি দেখা যায় যে সৃষ্টিকর্তার সাথে থাকে, আমাদের যে সৃষ্টিকর্তা আল্লাহ, সেক্ষেত্রে আমরা হয়তো মনে মনে ওনার কাছে হয়তো মাফ চাই যে আমার ভুল হয়েছে, আল্লাহ মাফ করো। ওই শিরোনামেই ওই কনসেপ্ট থেকে গানটা লেখা, সেই গানে আমি স্থায়ীটুকু একটু গিয়ে শোনাচ্ছি। জীবনে যদি কখনো ভুল করে ভ্রষ্ট হই, ছায়া হয়ে তুমি মালিক পাশে থেকো। ভুলে যদি যাই তোমাকে পৃথিবীর মোহে পড়ে, হেদায়েত দিও প্রভু এই হৃদয়ে। ক্ষমা করো মাবুদ আমাদের, কবুল করো যেন মোরা থাকি চিরদিন আলোয় রাঙা তোমারই পথে। ক্ষমা করো মালিক আমাদের, কবুল করো যেন মোরা থাকি চিরদিন তোমার দেখানো সেই সরল পথে। বাহ, অনেক ধন্যবাদ। আপনি বলছিলেন আপনার লেখা সুর, এই প্রথম আসলে কবে আসলে মনে হলো যে নিজে গান গাওয়ার পাশাপাশি গান লিখতে পারবেন বা সুর করতে পারবেন? খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনি তুলেছেন। আমি যখন সলো অ্যালবামের কাজ শুরু করতে গেলাম, তখন আমি বিভিন্ন লিরিসিস্টের কাছে গেলাম, কম্পোজারের কাছে গেলাম। কত সাল হবে এটা? এটা কত 2003 সালের 4 সালের দিকের কথা বলছি আমি। আমার প্রথম অ্যালবাম বের হয়েছে 2006 সালে। হ্যাঁ, ওই সময় ফিতার যুগ শেষ, সিডির যুগটা শুরু হলো 2006 মিক্স অ্যালবাম। পরে আমি যাওয়ার পর আমি দেখলাম যে আসলে আমি যেরকম লিরিক আসলে চাচ্ছি, থাকে না সবার তো একটা টেস্ট থাকতেই পারে, সেই ধরনের আসলে আমি পাচ্ছিলাম না। অথবা ওই মানে ওই লিরিসিস্ট যারা আছেন গীতিকবি, ওনাদের কাছে হয়তো আমি যেতেও পারছি না, এটাও একটা কারণ, পাচ্ছিলাম না। পরে আমি নিজেই প্রথম যেটা করলাম যে আমি নিজেই মানে সুরের কাজে আমি মনোযোগ দিই। আমি খুব বেশি একটা গান লিখি না আমি, কারণ গীতি কবিতা লেখা আসলে অনেক কঠিন। আমি এটাকে তুলনা করি এরকম যে একটা বিল্ডিংয়ের যে স্ট্রাকচার থাকে, ফাউন্ডেশন কিন্তু গীতি কবিতা, এবং সেই স্ট্রাকচারকে আমি বিভিন্ন টেলিভিশন অথবা বিভিন্ন জায়গায় এটা মানে এক্সাম্পলটা এভাবে দিই, সেই স্ট্রাকচারের মধ্যে যে বিউটিফিকেশনটা থাকে সেটা কিন্তু সুরকাররা করেন। মানে একটা অনেকটা ফাউন্ডেশন তো থাকে একদম, আমি যদি বিল্ডিংয়ের দিকে তাকাই খুব একটা রাফ অ্যান্ড টাফ কিছু একটা, সেটাকে কিন্তু বাসযোগ্য করার জন্য কিন্তু যেই ডেকোরেশনটা করা হয়, যে ইন্টেরিয়র ডিজাইনটা করা হয়, সেটা কিন্তু কম্পোজাররা করে। এবং এই জন্য সারা ওয়ার্ল্ড ওয়াইড সুরকারদের সবচেয়ে বেশি ভ্যালু দেওয়া হয়। হ্যাঁ, যে না ওনার সুরের আলোকেই কিন্তু সামটাইমস গীতি কবিতাটা চেঞ্জ হতে পারে, মিউজিক কম্পোজিশন চেঞ্জ হয়, তারপর শিল্পী গাওয়াটাও চেঞ্জ করতে হয় সুরের কারণে। এই জন্য সুরের পাওয়ারটা এত বেশি। এবং আপনি খেয়াল করবেন যে লিরিক ভুলে যাই আমরা, আমি নিজেও প্রচুর লিরিক ভুলে যাই, আমার নিজের লিরিক ভুলে যাই, কিন্তু সুরটা কিন্তু মানুষের মনে থাকে, এটা পাওয়ার এত। আমার ক্ষেত্রেও তাই হয়, অনেক সময় লিরিক্স মনে থাকে না। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে আমার, তবে অনেক সময় যেটা হয় যে সুরের উপরে অনেকে গান লেখেন, সুরের উপরে গান লেখেন, তো ইউজুয়ালি আমরা ফাউন্ডেশনটা দেখি যে লিরিক্স থাকে, সেটা সুর বসে, বাট উল্টাটা যখন হয়, হ্যাঁ, সেটা কতটুকু চ্যালেঞ্জিং? হ্যাঁ, সেটা অনেক চ্যালেঞ্জিং, কিন্তু এটা কিন্তু কম হয়, সুরের উপরে গান কিন্তু খুবই কম হয়, কারণ সেক্ষেত্রে চ্যালেঞ্জটা কিন্তু গীতিকবির উপরে গিয়ে পড়ে, কারণ উনি তখন যিনি কম্পোজার তার ডিমান্ডটা ফুলফিল করতে হয়। সাধারণত কিন্তু যেটা হয়, একটা গীতি কবিতা রেডি থাকে, তার আলোকে সুরটা হয়ে যাচ্ছে, কিন্তু যখন একটা সুর আগে চলে আসে, তখন গীতি কবিতা যিনি থাকেন ওনায় কিন্তু অনেক চ্যালেঞ্জ নিতে হয়, অনেক কিছু মাথায় রাখতে হয়, অন্তমিল তো আছে, পাশাপাশি আসলে
উনি সুরটা কোন জনরার সুর, এটা আসলে সিকোয়েন্সটা কি, যদি ফিল্মের ক্ষেত্রে রুম্মান ভাই তো প্রচুর ফিল্মের স্ক্রিপ্ট লেখেন এবং আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন, মিটার ধরে ধরে হ্যাঁ এগুলো খুবই গুরুত্বপূর্ণ, অথবা এটা কোনো বিজ্ঞাপনের জন্য কিনা, কোনো ডকুমেন্টারির জন্য কিনা, সেটার আলোকে কিন্তু তখন ওনাকে লিখতে হয় এবং অনেক আপনি করেছেন সেরকম কোন সুরের উপর গান? না সুরের, হ্যাঁ আমার তো যেগুলা মানে নিজের লেখা সেগুলো ম্যাক্সিমাম সুরের উপরেই লিখতে হয় আমাকে, সুরটা মাথায় আগে আমার মাথাটা সুরটা আগে চলে আসে, যেহেতু আমি বেসিক্যালি আমি সুরটা বেশি কমফোর্ট ফিল করি কম্পোজার হিসেবে। আমি বললামই তো যে আমি আসলে গান খুব বেশি একটা লিখি নাই, খুবই কম, হাতে গোনা হয়তো বা 4-5টা হবে কিনা এরকমই হবে, কিন্তু সুরটা বেশি করা হয়। এই জন্য আমি গীতি কবিদেরকে যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি এবং ওনারা আসলে অনেক কঠিন একটা কাজ করেন। একদমই তাই। 2006 সালে আপনার প্রথম অ্যালবাম প্রকাশিত হয়, এটা কি পুরো আপনার একক অ্যালবাম ছিল নাকি মিক্স? এটা একটা মিক্স অ্যালবাম ছিল, এটার নাম ছিল প্রাণের ভেতর, ওখানে আমার একটি গান ছিল, এটা একটা মিক্স অ্যালবাম ছিল, এটা আমার প্রথম রেকর্ডেড অ্যালবাম। আর পরবর্তী থেকে সলো নিয়ে কাজ করা হয়েছে বা একক অ্যালবাম নিয়ে ভেবেছেন? যেটা বললেন, এরপরে আমি আমার সলো অ্যালবামের কাজ শুরু করি। মাঝখানে যেটা হয়েছিল, আমার একটা ব্যান্ড করেছিলাম স্বপ্নসুর নামে। আচ্ছা, স্বপ্নসুর, এই ব্যান্ডটি আমরা খুব সিরিয়াসলি আমরা তখন কাজ করা শুরু করলাম। স্বপ্নসুর ব্যান্ডের অ্যালবামের কাজও করলাম, এটা নিয়ে আমাদের গণমাধ্যমে অনেক নিউজও হয়েছিল। আমাদের ব্যান্ডের শিরোনামেই অ্যালবামের নাম স্বপ্নসুর নামেই আসছিল। আমাদের প্রায় অর্ধেকের মতো কাজ হয়ে গিয়েছিল, কিন্তু ব্যান্ডের একটা বিষয় কি, এখানে আসলে একটা টিম ওয়ার্ক, তো অনেক সময় দেখা যায় লিরিক হচ্ছে না, টিউন হচ্ছে না, অথবা দেখা যাচ্ছে টোটাল কম্পোজিশন সবকিছু মিলে একটা লম্বা সময় চলে যায়। আপনারা দেখবেন যে ব্যান্ডের কিন্তু অ্যালবাম খুব কম সকল ওভারঅল, হ্যাঁ এখন তো আরো কমে গেছে। আর একটা সময় যখন ব্যান্ডের মানে স্বর্ণযুগ ছিল, জোয়ার ছিল, যেমন এখন অনেক ব্যান্ড কাজ করছে, এটা সত্যি, কিন্তু আমরা যে ব্যান্ডের যে আমাদের স্বর্ণালী যুগ যেটাকে বলি, ওই সময়টা নেই। ওনাদের ওই সময়টা খেয়াল করলে দেখবেন কি ওনারা কিন্তু প্রচুর অ্যালবামের কাজ করতো এবং ওই সময় প্রচুর শো ছিল, কনসার্ট ছিল প্রচুর, তারপর ওনাদের অনারিয়ামও প্রচুর ছিল ওনারা পেতেন। যেমন যদি আমি মাইলস, সোলস, রেনেসা অথবা এলআরবি অথবা প্রমিথিউস, তারপরে আর্ক, এগুলাই তো মেইন যদি ধরি। এবং যদি ভুল না করে থাকি, ওই সময়ের ব্যান্ড দলগুলোই এখনো অবধি ভালোভাবে কাজ করছে, যেটা আসলে এখন আর নতুন আমরা ওভাবে, এখন যে আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলো আছে অনেকের হয়তো তাদের নামও জানা না, কিন্তু সেই মাইলস, এলআরবি, সোলস এই নামগুলো এখনো জানা। আন্ডারগ্রাউন্ড ব্যান্ড যারা, ওনারা তো আসলে বেসিক্যালি মেইন স্ট্রিমে একটু কাজ কমই করে, হ্যাঁ হয়তো মিউজিকটা করেই মজা পায়, কিন্তু একটা যে রেকর্ডের যে একটা বিষয় থাকে যে আমি একটু রেকর্ড করে রাখবো, সেটা আর্কাইভ করা, অথবা একটা ফিউচারে, যেমন বাংলাদেশের ব্যান্ড মিউজিক এগুলো নিয়ে কিন্তু এখন অনেক কাজ হচ্ছে, যে এক সময় এমন হতো, এখন কেন এমন হয় না। কারণ কি, এখানে একটা ওই যে কথাটা আমি বলছিলাম যে আমার ব্যান্ডের ওই অ্যালবামটা কিন্তু আমরা পরে করতে পারি না, অনেক দিন সময় লাগিয়েছি, এটা অলমোস্ট 2009 সাল পর্যন্ত আমরা ট্রাই করেছি, তারপর করার পর 13 সাল পর্যন্ত, এরপর আসলে ব্যান্ডের অ্যালবামটা করা হয়নি। এরপর আমি আমার সলো ক্যারিয়ারটা, আমি প্যারালালি যেটা করেছিলাম যে ব্যান্ডের পাশাপাশি আমার সলো কিছু, আমি ভোকাল ছিলাম, আমি ভোকাল এবং কম্পোজার ছিলাম আমি। তো সেক্ষেত্রে যেটা হয়েছিল, ব্যান্ডের পাশাপাশি আমি সলো কিছু গান আমি শুরু করি, যেটা কিনা আমি দেখেছি যে আমাদের যারা সিনিয়র ছিলেন ওনারা ব্যান্ডের পাশাপাশি বিভিন্ন সলো অ্যালবামও কিন্তু ওনারা গান গাইতেন, হ্যাঁ সেভাবেই আমি চিন্তা করলাম যে আমার কিছু সলো গান থাকতে হবে নিজের, যেগুলো আমার একদম 100% আমার, যে কম্পোজিশন কি হবে, মিউজিক কি হবে, লিরিক কেমন, সকল কিছু আমার এখানে, আমি আমার মানে রাজা আমি থাকবো এখানে, আমি কারো দিব না, এরকম চিন্তা থেকেই। তো সেটা পরবর্তীতে আসলে ব্যান্ড অ্যালবামটা না হওয়াতে পরবর্তীতে সে সলো অ্যালবামটা এসেছিল জি সিরিজ থেকে। তো সলো অ্যালবাম করেছেন, ব্যান্ডের কাজ করেছেন, আপনার সবচাইতে জনপ্রিয় কিংবা আলোচিত গান কোনটি ছিল আপনার দৃষ্টিতে? আমার তো আসলে সব গানই আমার সমান, সন্তানের মতো। তারপর আপনার এখন কয়েকশো গান আছে আমার স্টুডিওতে রেডি করা, আমি ছাড়তে পারি, কিন্তু ছাড়া হয় না, অনেক কাজ বাকি থাকে। বাট আমার ওই সময় নীলচে আকাশ গানটি আমার খুব ছিল, আমার গানটি খুব জনপ্রিয় ছিল। এটা যখন জি সিরিজ থেকে আসে তার আগেই রেডিও থেকে শুরু করে মোটামুটি ম্যাক্সিমাম চ্যানেলগুলোতে সেই গানটি আনরিলিজ ট্র্যাক হিসেবে চলতো, মিউজিক ভিডিও ওইটি ছিল খুব আমার প্রথম সলো অ্যালবামের। ওই অ্যালবামটার নাম ভালোবাসার শেষ খেয়াল। আর নীলচে আকাশ গানটার গীতি কবি কিন্তু আবার আমাদের খুব পরিচিত জাহিদ আকবর। আচ্ছা। তো এই গানটার খুব মজার এক কাহিনী আছে, সেটা আমি তখন বেঙ্গল ফাউন্ডেশনে ছিলাম। আমি জাহিদ ভাইকে বললাম, জাহিদ ভাই আমার তো একটা গান লাগবে। বলে কেমন গান? আমি আপনি ভালো একটা গান দিয়েন আপনি আমাকে। পরে জাহিদ ভাই হঠাৎ একদিন আমাকে
মানে ওনার সাথে যোগাযোগ করলাম, পরে উনি আমাকে বললেন আমি ফোন ব্যাক করছি। পরে ওনাকে ফোন দিলেন, বললো লেখেন। ফোনের মধ্যেই আমি লিখলাম, অসাধারণ একটি মানে লিরিক, খুবই সুন্দর, এবং ওই লিরিকটার মানে পাওয়ার খুব কম সময়ের মধ্যে আমি সেটা সুর করে ফেলছি। মানে আসলে গীতি কবিতা এত গুরুত্বপূর্ণ, ভালো একটা গীতি কবিতা হলে খুব ভালো সুর কিন্তু করা সম্ভব, ভালো মিউজিক করা সম্ভব। তো আমি দেখলাম যে আসলে পাওয়ার অফ লিরিক, একটা লিরিকের যে কত ক্ষমতা, কত পাওয়ার থাকতে পারে, সেটা আমি ওই গানটি থেকেই পেলাম। খুব চমৎকার একটি গান। এটা 2টা ভার্সন করেছি আমি, একটা এক্সটেন্ডেড ভার্সন ছিল, একটা ভার্সন ছিল। ওইটা হলো যে আমার খুব গান। আর আমার ক্ষমা গানটা তো পরে আসলো। একটা গান হলো সিজদা করি তোমায়, এটা একটা সম্পূর্ণ সুফি গান। এটা পুরো আল্লাহর মানে সৃষ্টিকর্তার পুরো যত সৃষ্টি আছে সে প্রশংসা করে। তো আমি আমার ওই অ্যালবামে কিন্তু একটা সুফি গান রাখবো, কারণ আমার ছোটবেলা থেকে এই সুফি জমের প্রতি একটু দুর্বলতা ছিল, ফ্যামিলিগতভাবে কিছু বিষয় পেয়েছিলাম। কপিরাইট নিয়ে আসলে কাজ করবেন এমন চিন্তা আসলে কেন মাথায় আসলো, বা আপনার ক্ষেত্রে এমন কোন আসলে বিড়ম্বনা বা হয়েছিল কিনা? ওই যে আলোচনার শুরুতে বলেছিলাম যে নতুন কিছুর প্রতি আমার সবসময় একটু আগ্রহ থাকে, কিউরিওসিটিটা থাকে। কিন্তু এর পাশাপাশি কপিরাইটের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার একটি গান একজন মানুষ ফিল্মের, তিনি আমার গানটি নিয়েছেন, ওনার সাথে আমার যেই চুক্তি ছিল সেই চুক্তিটা উনি রাখেননি। খুব চমৎকার একটি কাজ করে দেওয়ার পর উনি যখন রাখেননি, এবং উনি পরবর্তীতে যখন আমাকে আমার সম্মানিটা যখন দেওয়ার কথা আসলো, তখন তিনি সেটা আমাকে দিচ্ছিলেন না। তখন আমি চিন্তা করলাম যে কপিরাইট বলে কিছু একটা আছে, সেটা নিয়ে আমি একটু সিরিয়াস হই। তখন আমি একটা স্টাডি করা শুরু করলাম। এটা আজ থেকে 13-14 বছর আগের কথা। এরপর আমি যখন দেখলাম যে এটা খুব সিরিয়াস বিষয়, ইন্টারন্যাশনালি তো এটা নিয়ে অনেক কাজ হয় এবং শুনি, এবং ওই সময় জাস্ট ইন্টারনেট আছে কিন্তু খুব বেশি যে অ্যাভেলেবেল তা না, মানে মানুষ মডেম দিয়ে আমরা ইন্টারনেট ইউজ করি। এরপর আমি একটু স্টাডি করলাম, দেখলাম যে না, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা একজন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির যে কোনো মানুষের ক্ষেত্রে, এটা শিল্পী না শুধু, কিন্তু এটা যে কোনো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির এরিনাটা তো অনেক বড়। এখানে রাইটার আছে, পেইন্টার আছে, একজন লিরিসিস্ট, কম্পোজার, একজন মানে শিল্পী থাকতে পারে, অথবা একজন রাইটার থাকতে পারে, রুমান ভাই যেটা বললেন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে। এটা অনেক বড় ক্ষেত্র কিন্তু ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিটা। তখন দেখলাম মেধাস্বত্ব যেটাকে আমরা বলি বাংলায়। তখন আমি দেখলাম যে না, এটা নিয়ে আসলে আমাদের দেশে কাজ আছে, কপিরাইট অফিসও আছে, কিন্তু আসলে আমরা তেমন একটা এটা নিয়ে কেউ মানে জানি না বা জানা হয় না। এটা সরকারি যে অফিস, কপিরাইট অফিস, বাংলাদেশ কপিরাইট অফিস থেকে ওনারা ওনাদের কিছু রুটিন ওয়ার্ক করেন, কিন্তু ওনারা তো আসলে মানে একটা দায়িত্ব পালন করেন জাস্ট, হ্যাঁ, মানে ওনার চাকরি অথবা একটা দায়িত্ব, কিন্তু মানে ওন করার যে বিষয়টা, যেমন রোমান ভাই উনি ফিল্মের স্ক্রিপ্ট নিয়ে কাজ করেন, আপনি অ্যাঙ্করিং করেন, এই বিষয়গুলো কিন্তু ধারণা করলে আপনারা করতে পারবেন না। একজন শিল্পী হিসেবে আমি ধারণা করলে করতে পারবো না। তখন আমি দেখলাম যে আমাদের মধ্যে যারা স্টেক হোল্ডার, আমরা এটা নিয়ে তেমন আমরা সচেতন না। ওই চিন্তা থেকে তখন কাজ করা শুরু করি আমি। আচ্ছা, কিভাবে শুরু করলেন? এরপর আমি এটা নিয়ে বিভিন্ন স্টাডি করা শুরু করি। স্টাডি করার পর এটা সম্পর্কে জানি যে সিনিয়র যারা আছেন ওনাদের সাথে কথা বলি, ওনারা বললো হ্যাঁ, এটা তো খুব ভালো জিনিস, তুমি কি এটা নিয়ে কাজ করতে আগ্রহী কিনা? তো কয়েকজন আমাকে আবার বললো এটা তো খুব জটিল জিনিস, তুমি পারবা কিনা? বলছি না, পারার কিছু নাই, এটা নিয়ে তো আমাদেরকে সিরিয়াসলি কাজ করা উচিত। ওইভাবে আসলে তখন থেকে কাজ করি। কিন্তু আমার এই কাজের প্রতিফলন যেটাকে বলি আমরা, সেটা আমি পরবর্তী প্ল্যান করলাম যে ডকুমেন্টেশন অথবা ডকুমেন্টারি রিলেটেড কোনো কাজ আমাকে করতে হবে। পরে দেখলাম যে বাংলাদেশে কপিরাইট নিয়ে কোনো ডকুমেন্টারি নাই, ইতিপূর্বে হয়নি। যা হয়েছে সেগুলো হলো ধরেন হয়তো সভা সেমিনার হয় বিভিন্ন জায়গায় কপিরাইট নিয়ে, আমাদের যেমন আলাউদ্দিন আলী চাচা থেকে শুরু করে আগে যারা ছিলেন, আয়ুব বাচ্চু ভাই থেকে শুরু করে যারা, ওনারা বিভিন্ন প্রোগ্রামে কথা বলতেন এগুলো নিয়ে। কিন্তু এগুলোর যে একটু গাইডলাইনের যে জায়গাটা, সেটা দেখলাম যে নাই। তখন কিছু বই আছে, দ্যাটস ইট। এখন বই তো আর আমরা পড়তে চাই না, আর এখন হলো ভিজুয়াল মিডিয়ার যুগ। মানুষ এখন মানে শুনে এবং দেখে মানুষ ব্রেনে সেটা নিয়ে নেয় অথবা শুনে। তখন আমি চিন্তা করলাম যে এটা কাজটা শুরু করি। শুরু করার পর অনেক সময় চলে যায়, এই মাঝখানে আবার কোভিড চলে আসে। আমি কিন্তু খুব দ্রুত বলে যাচ্ছি জায়গাটা। কোভিড চলে আসলো, তারপর সেখানে আমি অনেক সময় পেলাম। মানে কাজটা আসলে আমি একটা ডকুমেন্টারি করব, কিছু একটা করব, করে করে আর করা হয়ে উঠছিল না। কোভিড যখন আসার পর অনেক সময় পেলাম, তখন এটা নিয়ে সিরিয়াসলি কাজ করা শুরু করলাম। ওই সময় তৎকালীন কপিরাইট অফিসের যিনি রেজিস্ট্রার ছিলেন, উনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন এই কাজটা করার ক্ষেত্রে। তখন আমরা ওনাদের বাংলাদেশ কপিরাইট অফিসের সহযোগিতায়, সাপোর্টে বাংলাদেশের কপিরাইটের ইতিহাসে প্রথম ডকুমেন্টারি এটা করি।
এটা একটা 2 পর্বের একটা ডকুমেন্ট। এখানে অ্যানিমেটেড একটা সত্য ঘটনা অবলম্বনে আমরা একটা চিত্র তুলে ধরি অ্যানিমেশনের মাধ্যমে। পরবর্তীতে কপিরাইট কেন করতে হবে, এটার গুরুত্ব কী, এবং সবচেয়ে বড় বিষয় কি যে আমরা যেমন একজন শিল্পীর একটা গীতি কবিতা অথবা একজন রাইটার একটা বই, এটা কিন্তু তার একটা সম্পদ। এখন আমি যদি মানে বৈশ্বিকভাবে চিন্তা করি যে আমরা তো গ্লোবাল ভিলেজের একটা পার্ট, আমি তো পৃথিবীর বাইরে যেতে পারবো না, আর সারা ওয়ার্ল্ড ওয়াইড এই কপিরাইট সিস্টেমটা প্রতিষ্ঠিত একটা সিস্টেম, কিন্তু আমরা কেন এত পিছিয়ে? বিকজ অফ আমাদের মিডিয়া অথবা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে এটা নিয়ে তেমন রিসার্চ নাই, এবং সেটার যে প্রয়োগের জায়গাটা সেটাও খুব আমাদের দুর্বল। আমরা হয়তো মুখে মুখে বলি, কিন্তু এটাকে যে প্রয়োগ করতে হবে কোথায় কোথায়, এবং সচেতনতা যে অ্যাজ এ শিল্পী, স্টেক হোল্ডার হিসেবে একজন শিল্পী, একজন গীতিকার সুরকার, যে তার সচেতনতার প্রচুর অভাব আছে। এবং এখানে আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যেমন আমরা এখন ওয়াইপোর সাথে কাজ করি, WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। তো ওয়াইপো যেটা, সেটা সম্পর্কে কিন্তু আমরা ইউনেস্কোকে যতটা ভালো জানি, ইউনিসেফকে যতটা ভালো জানি, ওয়াইপোকে কিন্তু তত ভালো জানি না। এর কারণ কি? কারণটা হলো যে ওইভাবে আমাদের সামনে আসে না। কিন্তু জাতিসংঘের অঙ্গ সংস্থার মধ্যে ইউনেস্কো, ইউনিসেফের মতো কিন্তু ওয়াইপো আছে। এখন ওয়াইপোর সদস্য মানে জাতিসংঘের সদস্যভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু ওয়াইপোর মেম্বার, এবং বাংলাদেশ কপিরাইট অফিসও কিন্তু ওয়াইপের সাথে কানেক্টেড, সবই আছে। কিছুদিন আগে তারা বাংলাদেশে মানে সেমিনার সিম্পোজিয়াম করে গিয়েছেন, আমাদের যারা সিনিয়র আছেন ওনারা কাজ করছেন এগুলো নিয়ে। কিন্তু এই জিনিসটা প্রয়োগ যদি না হয়, কখনোই আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হবে না। যেমন আমরা বলি যে আমাদের এই ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি আমরা বলি, কিন্তু আপনি জাস্ট ভারতের দিকে যদি তাকান, এবং আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি যে নেপাল, যে দেশটা বাংলাদেশ থেকে কিন্তু অনেক দিক থেকে পিছিয়ে, নেপালে কোনো সমুদ্র বন্দর নাই, নদী নাই, এরকম একটা দেশ, তারা কিন্তু কপিরাইটে এত সিরিয়াস, তারা আমাদের থেকে তারা হিসাবে অনেক বেশি রেভিনিউ ইনকাম করে শুধু এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি থেকে। কারণ তারা এই বিষয়ে সচেতন। কারণ একজন শিল্পী সে কপিরাইট রেজিস্ট্রেশন করতে চায় না। আপনি যদি কপিরাইট রেজিস্ট্রেশন না করেন, আপনার সার্টিফিকেট না থাকলে আপনি কোনো আদালতে সেটা কোনো বিচার পাবেন না। আপনার গান কেউ যদি নিয়ে ফেলে, আপনার বই কারো নামে যদি রুমান রশিদ খানের বই যদি ফাহিম ফয়সাল নিজের নামে চালিয়ে দেয়, ওনার যদি কিছু না থাকে, আমি প্রমাণ যদি করতে পারি এটা আমার, এটা মালিক আমি হয়ে যাব, অবশ্য এই মেধাটা তার। তো এই যে মেধা সত্য সারা ওয়ার্ল্ডে, এবং আপনারা জানেন যে ইউটিউব একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ফেসবুক এখন রেভিনিউ দিচ্ছে, অথবা ইন্টারন্যাশনাল সকল প্ল্যাটফর্মে আপনি খেয়াল করবেন ওয়েবসাইটের নিচে সি একটা সিম্বল আছে, সার্কেল সি, মানে কপিরাইট। তার মানে কি আমার ওয়েবসাইটে যা আছে কপিরাইট সি সিম্বল দিয়ে আমি ঘোষণা করছি এটা সম্পূর্ণ মেধাসত্ব আমার, এটা মালিক আমি। কিন্তু আমাদের দেশে কি তা হচ্ছে? তা কিন্তু হচ্ছে না। আমরা কি করি, আরেকজনের কাছ থেকে একটা কন্টেন্ট এনে আমার সি সিম্বল নিচে দিয়ে দিচ্ছি, কেন দিচ্ছি সেটাও জানি না, আমি দিয়ে দিচ্ছি। তো এখন সে যদি ক্লেম করে তাহলে কিন্তু আমার খবর আছে, আমাকে কিন্তু সে একদম পুরা যেহেতু ধরনের, এটাকে সিরিয়াস অফেন্স, কিন্তু আমরা জানি না। এখন জানি না কেন? জানি না কারণ হলো যে এটা নিয়ে আমাদের এখানে কাজ কম, কাজ নাই বললেই চলে। তো আমি চিন্তা করলাম যে না, এটা নিয়ে কাজ করতে হবে, এবং সিরিয়াসলি, এবং আমি এটাকে খুব এনজয় করি সত্যি কথা বলতে। আমাকে প্রচুর সিনিয়র, জুনিয়র অথবা যারা ইন্ডাস্ট্রিতে নতুন আসলো, বিভিন্ন রিয়েলিটি শো হতে পারে, বিভিন্নভাবে যারা নতুন তারাও আমাকে প্রশ্ন করে অথবা আমার কাছে জানতে চায়। আমি চেষ্টা করি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু শিখেছি জানি সেখান থেকে তাদেরকে ভালো একটা গাইডলাইন দিতে। এবং অনেক সিনিয়র আমাদের শিল্পী আছে যারা দেশের বাইরে থাকে, দেশে থাকে, ওনারাও এটা সম্পর্কে জানে না, বলে না আমি তো সব লিখে দিয়ে দিচ্ছি। আমি বলি আপনার ফ্ল্যাটের অথবা আপনার জমির সম্পত্তির মালিক আপনি যদি দলিল করে কাউকে দিয়ে দেন, আপনার সেটা দাবি করতে পারেন না। তো কপিরাইটের ক্ষেত্রে কিছু রাইটস আছে, কেমন একটা হলো যে রিলেটেড রাইটস, আর একটা মোরাল রাইটস, আর একটা কমার্শিয়াল রাইটস, এরকম কিছু রাইটস আছে। যেমন আমি যদি গীতিকার হই, আমার একটা মোরাল রাইটস আছে, কিন্তু আমি যদি শিল্পী হই, আমি কিন্তু রিলেটেড রাইটসে থাকবো। কপিরাইটের মধ্যে আবার কিছু ভাগ আছে। আবার আমি যদি একটা লেবেল হই, কোম্পানি হই, আমি সেখানে কমার্শিয়াল রাইট পাবো। আমি শুধু বাণিজ্যিকভাবে সেটা। এখন আমার শিল্পী অথবা আমার গীতিকার সুরকার, ওনারা এই বিষয়টা কতটুকু রাইট দিয়ে দিচ্ছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের দেশে যেটা হয়, শিল্পীরা অথবা যারা গীতি কবিতা সুরকার, ওনারা বলে কি এককালীন দিয়ে দিচ্ছে, আমাকে যা দেয়ার একবারে দিয়ে দেন, আমি আর কখনো দাবি করব না। কিন্তু ওই গানটা যখন হিট করে, ওই শিল্পী গিয়ে কিন্তু আবার ক্লেম করছেন, হ্যাঁ, যে আমার এই গান থেকে ওই কোম্পানি এত এত টাকা কামাইছে, আমাকে দেয় না। কিন্তু ওনার তখন কিন্তু দেখা উচিত যে আপনি যে তার সাথে চুক্তিটা করেছেন সেই চুক্তিতে কি আছে। কারণ আপনি কোন পৃথিবীর কোনো আদালতে তো আপনি সেটার থেকে কোনো মানে প্রতিকার পাবেন না। আপনি সজ্ঞানে লিখে দিয়েছেন যে এটার আপনি মালিক, আপনি তাহলে আপনি চাইতে পারেন না। হ্যাঁ, যদি আপনার নাম বাদ দিয়ে, ফাহিম ফয়সালের নাম বাদ দিয়ে যদি তিনি XYZ লাগায় দিয়ে দেয়,
সেক্ষেত্রে আপনি আপত্তি তুলতে পারেন যে আপনি আমার মোরাল রাইটস, নৈতিক অধিকার যেটা, সেটা কখনোই আপনি লঙ্ঘন করতে পারেন না। তো এই রাইটসগুলো জানতে হবে। তো এই রাইটসগুলো জানার জন্য সিরিয়াস লেভেলের গবেষণা অথবা স্টাডি তো সবাই করবে না। যেহেতু আমি একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছি, মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টে পড়িয়েছি, আমি সেখানে এগুলো নিয়ে আমাকে অনেক অ্যাডভান্স লেভেলে আমাকে গবেষণা সবসময় করতে হয়। তখন আমি দেখলাম যে আসলে আমাদের বাংলাদেশের মিডিয়া বলেন, ডিজিটাল মিডিয়া বলেন, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বলেন, আইটি সেক্টরে বলেন, আমাদের নলেজের প্রচুর ঘাটতি আছে। যদিও সেটা আমাদের মানে আমরা সবাই জানি, ভাষা জানি, হয়তো অল্প কিছু জানি, যতটুকু প্রয়োজন অতটুকু জানি, কিন্তু কখনো কোনো ইন্ডাস্ট্রি সম্পর্কে যতটুকু প্রয়োজন ততটুকু জানলে হবে না, এ টু জেড জানতে হবে। আদারওয়াইজ সেই ইন্ডাস্ট্রি থেকে আপনি কিছু আশা করতে পারেন না। তো আপনি যে রিসার্চ করেছেন, ডকুমেন্টারি নির্মাণ করেছেন, এটা ফান্ডিং করেছে কে? এটা ওই যে বললাম, বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এবং এটা যেহেতু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আন্ডারে যেহেতু কপিরাইট অফিস, বাংলাদেশ কপিরাইট অফিস, ওনারা সেখানে ফান্ডিং করেছে। এখানে আসলে ফান্ডিং বলতে কি, এটা তো একটা ডকুমেন্টারিতে তো ভালো একটা অ্যামাউন্ট লাগে, তো ওনারা আমাকে কিছু অ্যামাউন্ট ওনারা আমার সাথে হেল্প করেছে, এবং এটা বাংলাদেশ কপিরাইট অফিসের ইউটিউব চ্যানেল থেকে এই ডকুমেন্টারিটা পাবলিশ হয়েছে। এখন আমরা সেখানে দেখতে পাবো? হ্যাঁ, সেখানে আছে, ডকুমেন্টারিটা আছে 2 পর্বের, 2টা ভাগে আছে, আবার একটা পুরোটা এ টু জেড দেওয়া আছে। আচ্ছা, তো এই যে কপিরাইট ইস্যু নিয়ে তারপরও আমরা বিভিন্ন সময় দেখি যে অনেক ধরনের সমস্যা হচ্ছে। কিছুদিন আগে একটি ফোক গান নিয়ে সমস্যা হচ্ছিল, যেটি চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ, শাওন গেয়েছিলেন। তো এই সমস্যাগুলো তারপরও কেন হচ্ছে আসলে? বিশেষ করে ফোক গানের ক্ষেত্রে এরকম হয় প্রায়। এখানে একটা বিষয় কি, যে আমাদের মধ্যে একটা, যেমন আমি কপিরাইটের ক্ষেত্রে আমার নিজের একটা উক্তি আছে, অনুকরণ নয় সৃজনশীলতাকে প্রস্ফুটিত করুন। মানে অনুকরণ নয় সৃজনশীলতাকে প্রস্ফুটিত করুন, মানে আপনার যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে আপনি ফ্লারিশ করবেন, আপনি ফলো করবেন না। তো আমরা যেটা করি, আমরা শর্টকাটে আমরা হিট হয়ে যেতে চাই, ভাইরাল হতে চাই রাতারাতি। তো ফোক গানের যে ইস্যুটা বললেন, সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু কি, ওই যারা ফোক গান অথবা অনেক আগে যারা গান লিখতেন, ওনারা তো কপিরাইট এগুলো সম্পর্কে তেমন আর মানে সচেতন ছিলেন না। আবার সবচেয়ে বড় কথা, যারা সৃষ্টিশীল মানুষ, তারা কখনোই এই বৈশ্বিক এই জটিলতাগুলো তারা যেতে চায় না, এগুলো সম্পর্কে তাদের কোনো আগ্রহ থাকে না, ইনক্লুডিং মি। আমাকেও অনেক সময় আমার মনে হয় যে এগুলো থেকে বেরিয়ে যায়। কিন্তু এখন পৃথিবীটা এমন একটা বৃত্তের মধ্যে আছে, ডিজিটাল ওয়ার্ল্ডে, আপনি না চাইলেও আপনাকে সেখানে যেতে হবে। তো চঞ্চল চৌধুরী অথবা মেহের আফরোজ, শাওনের যে গানটির কথা আপনি বললেন, এখানে একটা বিষয় হলো যে, আমি জানি না ওইটার ওনাদের পেছনে কি আছে, কিন্তু যিনি গীতিকবি, ওখানে কেউ একজন যেমন ক্লেম করেছে, কিন্তু একাধিক পার্সন, আমরা সবাই জানি। তাহলে একাধিক পার্সন ক্লেম করার পরে নিশ্চয়ই একটা পার্সন আছে যিনি এখানে সত্যটা লুকাচ্ছেন। হ্যাঁ, আবার একটা পার্সন আছে তিনি সত্যটা সামনে নিয়ে আসছেন, অথবা যিনি সত্যটা সামনে নিয়ে আসছেন উনি জানেই না উনি সত্য কিনা। মানে দুইজনের মধ্যে দুইজনে ফাইট করছে, কিন্তু কেউই কিন্তু জানে না আসল কে। এখন আসল যে ব্যক্তি সে হয়তো নাই, তাহলে এটা আপনি মানে উদ্ধার করবেন কিভাবে? তখন গবেষকদেরকে লাগবে। তো গবেষক যারা এটা নিয়ে তৎকালীন সময় কথা বলেছেন, তারা কিন্তু রায় দিয়েছেন যে এই গানটা আসলে ওই একটা ব্যান্ডের, নাম নিচ্ছি না, ওই একজন একটা ব্যান্ড যারা দাবি করেছে, ক্লেম করেছে, এবং যৌক্তিকভাবে কিন্তু বলেছে যে এই ব্যান্ডের যত বয়স, এদের যত বয়স এবং এদের যত প্রিভিয়াস কাজ, সেগুলোর সাথে এই কাজের ডিমান্ড চায় না। এটা কখনোই হতে পারে না যে একজন মানুষ রাতারাতি রবীন্দ্রনাথ নজরুলের মতো গান লেখা শুরু করে দিবে, তার একটা কিন্তু জার্নি থাকতে হবে। তো কিছু বিষয় কিন্তু আছে এখানে, এই জন্য এই জটিলতাগুলোর ক্ষেত্রে দেখা যায়, এবং আমরা অনেক ক্ষেত্রে দেখি অনেক শিল্পীরা জনপ্রিয় গানকে রিমেক করে হিট হয়ে যেতে। কিছুদিন আগেও দেখেছি যে লাগে উড়া ধরা নামে একটি গান অনেক হিট হয়ে গেল। সেটা শুরুতেও কিন্তু যে আমার ঘুম ভাঙা গেল রে মরার কোকিলে, সেই গানটার একটা সুর ব্যবহার করেছেন তারা, বাট সেটাতে তারা উল্লেখ করেছেন তাদের কাছ থেকে নাকি অনুমতি নিয়েছেন। আবার অনেকে বলেন অনুমতি নিয়েছেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ক্লেম চলে আসে যে না, অনুমতি নেয়নি। এই জটিলতাগুলো নিরসনের আসলে উপায়টা কি? প্রথমত আপনি যে প্রশ্নটা করলেন, ব্যবহার করতে পারবে, কিন্তু সেটার জন্য অবশ্যই একটা অনুমতি নিতে হবে। এখন আমাকে অনেকে বলে যে ভাই মৌখিক, আমি বলছি মৌখিক কোনো অনুমতির কোনো সিস্টেম নাই। আপনাকে একটা রিটেন, এবং সেটা লিগ্যাল পেপারে হতে হবে, রিটেন একটা অনুমতি লাগবে, যে অনুমতিটা মানে আপনাকে এটা কমার্শিয়ালি ব্যবহার করার অনুমতি দেওয়া হয় এই ধরনের। এখন আমি যদি কাউকে কমার্শিয়াল
কমার্শিয়ালি ব্যবহার করার জন্য যদি অনুমতি দেয়, সেটা যদি ফ্রি অফ কস্টে, সেটা আমার পার্সোনাল ইস্যু, বাট আমাকে সেটা স্পষ্টভাবে বলতে হবে। এখন জনপ্রিয় একটি গানের 2 লাইন নিয়ে আমি একটা গান রিমেক করতে পারি, সেটা দোষের কিছু না। দোষের কখন হবে? যখন আমি অনুমতি ছাড়া ব্যবহার করব। আরও সিরিয়াস অফেন্স অথবা অপরাধ কখন হবে? যখন আমি অনুমতি নিব না, কিন্তু আমি বলে বেড়াবো আমি অনুমতি নিয়েছি। মানে আমি কি করলাম, একে তো চৌর্যবৃত্তির মানে ইয়ে করলাম, মানে আমি চৌর্যবৃত্তিতে অংশগ্রহণ করলাম, পাশাপাশি আমি ওনার একটা সিরিয়াস মৌলিক মেধাসত্বকে আমি লঙ্ঘন করলাম, যেটা ইন্টারন্যাশনাল কপিরাইট আইনে খুবই মারাত্মক অপরাধ। যেমন এটা তো গানের ক্ষেত্রে আমরা শুনলাম, আমরা একটা সময় ছিল 90-এর দশকে, আমরা একটা টার্ম ছিল সিনেমার ক্ষেত্রে যে আমরা কপিরাইট সিনেমা নির্মাণ করছি, মানে কিয়ামত সে কিয়ামত তাক এনে আমরা কিয়ামত থেকে কিয়ামত করছি, কিংবা দিল থেকে আমি আমার ঘর আমার বেহেশত করছি। কিন্তু পরবর্তীতে শোনা গেল যে এগুলোর কোনোটারই কপিরাইট নেওয়া হয়নি আসলে, সেটা শুধু মুখে মুখেই আর কি। তো দেশের বাইরে নির্মাতারা তো চাইলে আমাদের সু করতে পারে। অবশ্যই পারেন। এখন এখানে দায় কিন্তু প্রডিউসার, দায় কিন্তু মানে প্রোডাকশন হাউস। আমি এখানে ডিরেক্টরকে দায়ী করব না, কারণ একটা ফিল্মের ক্ষেত্রে প্রডিউসার এবং প্রোডাকশন হাউসের হাতেই তো সব পাওয়ার থাকে। যেমন একটা অডিও অ্যালবাম এবং ফিল্মের অ্যালবামের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ফিল্মের কিন্তু পুরো গানের অথবা পুরো কন্টেন্টের মালিক কিন্তু প্রডিউসার হয়েছে। আপনারা খেয়াল করবেন যে হলিউড বলিউডের দিকে তাকালে দেখবেন যে যারা মেইন অভিনেতা অথবা নায়ক নায়িকার, তারা কিন্তু এখন কো প্রডিউসার হয়। একদম। কেন হয়? কারণ হলো ওনারা দেখছেন যে তার ফিল্মটা তো হিট করবে, তিনি ফিল্মে বিনিয়োগ করছেন 50%, আবার উনি ওনার অনারেম নিচ্ছেন, উনি কিন্তু ওনার টাকা তুলে ফেললেন অনারেম দিয়ে, এবং উনি আবার বিনিয়োগ করলেন, বিনিয়োগ করে ওই রয়্যালিটিটা তিনি সারা জীবন নিচ্ছেন। এই ফিল্ম অনেক বড় জায়গা, তো ওনারা এই লেভেলের চিন্তা করে, এবং ওনাদের লিগেল টিম, রিসার্চ টিম অনেক স্ট্রং থাকে। আমাদের লিগেল টিম আপনি খেয়াল করেন, আমাদের বাংলাদেশের কয়টা ফিল্মের মধ্যে রিসার্চ টিম আছে, কয়টা ফিল্মের লিগেল টিম আছে? আমি কিন্তু প্রচুর অফার পাই, কিন্তু আমি যখন দেখি যে ওনাদের এগুলো নাই, তখন আমি বলি আমি তো এগুলো নিয়েই কাজ করি, তাহলে আমি কিভাবে কাজ করবো ওনাদের সাথে? ওনারা হয়তো অনেকে কাজ করতেও চান আপনার সাথে কিংবা আপনার মতো কারোর সাথে, কিন্তু এক্ষেত্রে সবকিছুর জন্য বাজেট থাকলেও এটার জন্য বাজেট থাকে না বললেই চলে। যেমন লিগেলের বাজেট রাখে না, গানের ক্ষেত্রে বাজেট দিবে না, তারপরে রিসার্চের জন্য বাজেট দিবে না। আপনি খেয়াল করেন সারা পৃথিবী চলে কিভাবে? যেহেতু আমি একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছি 6 বছর, আমি তো জানি সারা বিশ্ব, আপনারাও জানেন, সারা বিশ্ব কিন্তু চলে রিসার্চ দিয়ে, গবেষণা দিয়ে। আমার বাংলাদেশে অথবা এই মাছরাঙ্গা টেলিভিশন কিভাবে চলবে, অথবা একটা প্রাইভেট টেলিভিশন চ্যানেল কিভাবে চলবে? এই গবেষণা বলে দিবে যে আমার এই প্রোগ্রামের কন্টেন্টটা এই হবে, এই গবেষণা বলে দিবে আমার এই মেডিসিন এই হবে, এই গবেষণাটাই বলে দিবে আমার এই মিউজিকের যে সফটওয়্যারটা ব্যবহার করছি এইটার সুদূর প্রসারী আমার এই ফ্যাসিলিটি আমার মিউজিশিয়ানদের অথবা মিউজিক ডিরেক্টরকে দিবে। এটা কিন্তু গবেষণা বলবে। তো আপনি যদি গবেষণায় যদি আমি টাকা না রাখি, আমার আউটপুট কখনোই ভালো আসবে না। আমরা যেটা করছি, গবেষণায় টাকা দিচ্ছি না, আমরা টাকা দিয়ে দিচ্ছি মানে প্রোডাকশনের তো কয়েকগুলো ধাপ আছে। প্রি প্রোডাকশন, যেহেতু আমি টেলিভিশনে কাজ করেছি, প্রোডাকশন, তারপর আছে পোস্ট প্রোডাকশন। পোস্ট প্রোডাকশন কখন ভালো হবে? যখন আমার প্রি প্রোডাকশন ভালো হবে। আর আমরা যেরকম এখন আছি, এখানে কিন্তু প্রোডাকশন লেভেলে আছি। যেটা বলা হয় যে প্রি প্রোডাকশন যদি ভালো হয় তাহলে অর্ধেক পথই পাড়ি দেওয়া হয়েছে। আমাদের রাঙা সকল অনুষ্ঠানের সাফল্যের প্রধান স্তম্ভই কিন্তু R&D, একটা রিসার্চ টিম রয়েছে শক্তিশালী। এবং বাংলাদেশের সকল টেলিভিশন কিন্তু এটা নাই। আমি যেহেতু মিডিয়া ইন্ডাস্ট্রি, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি নিয়ে গবেষণা করি, আমার কাছে তো মোটামুটি ডাটা আছে, আমি এগুলো নিয়ে কাজ করি। আপনি প্রশ্ন করতে পারেন কি লাভ? আমার কোনো লাভ নেই, যেহেতু আমার এটা নিয়ে PhD করার ইচ্ছা আছে, এবং দেশের বাইরে যদি সেটা আমার ভাগ্যে থাকে করবো অবশ্যই, এবং বাংলাদেশের মিডিয়া ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি নিয়েই করবো আমি সেটা। তো সেই ক্ষেত্রে আমার কাছে এই ডাটাগুলো আমার খুব জরুরি। একটু আপনার কাছে জানতে চাই, আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির সঙ্গেও যুক্ত হয়েছিলেন, কপিরাইট থেকে আসলে এই জায়গায় কাজ করার ইচ্ছাটা আসলো কিভাবে, বা কিভাবে আসলেন? কিংবা আপনার এখন ডিজিটাল এজেন্সি রয়েছে, সেখান থেকে এখানে আসলে মানে দুইটা কিন্তু আলাদা না। মানে সারা ওয়ার্ল্ড যে আমরা টেকনোলজিটা ব্যবহার করছি, এটা কিন্তু কপিরাইটের একটা গুরুত্বপূর্ণ পার্ট। আপনি যদি সারা ওয়ার্ল্ডের শীর্ষ 10 জন ধনীর দিকে তাকান, আমার পার্সোনাল ওয়েবসাইট যেটা ডিজিটাল আর্কাইভ, fahimfaisalofficial.com, এখানে আমি এগুলো নিয়ে বিভিন্ন আর্টিকেল আমি লিখি মাঝে মাঝে। সারা বিশ্বের শীর্ষ 10 জন ধনীর মধ্যে 7 জন ধনী, আমি কিছুদিন আগে এটা আমি একটা রিসার্চ করে পেয়েছি, তারা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিজনেস তার মেইন বিজনেস, এবং তাদের মেইন বিজনেস ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এবং এর মধ্যে মেইন বিজনেসটা হলো আইটি। আচ্ছা, তারা আইটিতে যে যত বেশি দক্ষ, যে যত বেশি অ্যাডভান্স, সে তত বেশি মানে এগিয়ে থাকবে। আর আপনি যখন, যেমন আমি যদি এখন ইলন মাস্কের কথাই বলি না কেন, কি না করছে,
স্যাটেলাইটে রকেট পাঠাচ্ছে, এই করছে সেই করছে, কি আইডি দিয়ে। তাহলে এই জায়গাটা এটা কিন্তু সম্পূর্ণ মেধাসত্ব দিয়ে তিনি করছে, এবং এটার পাওয়ার এত, এটা সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ব্যবসা কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিজনেস। তো ওই চিন্তা থেকে আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যেহেতু বাংলাদেশের প্রথম এন্টারটেনমেন্ট পোর্টাল বিনোদনবিডি.com, এটা আমি 2009 সালে করি। ওই সময় তো আজ থেকে কত বছর, প্রায় 16 বছর আগের কথা বলছি। তো আমরা সেটা প্রায় 4-5 বছর চালিয়েছি, বাট ওই সময়টা বাংলাদেশে বাংলা কন্টেন্ট ওয়েবসাইটে এসে এইভাবে খুব কম ছিল, হিউজ ইনভেস্টমেন্টের বিষয় ছিল, বয়সও কম ছিল, সম্ভব ছিল না। যত টাকা যেখান থেকে আর্ন করতাম, শোয়ের টাকা, মিডিয়ার টাকা, সব এখানের পিছনে আমরা যে 3 জন ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর এটা আমরা কন্টিনিউ করতে পারিনি। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে ডিজিটালি যদি আমাকে শক্তভাবে আমি যদি না দাঁড়াতে পারি, তাহলে আমি যেগুলো চিন্তা করি এগুলোকে আমি কখনো সামনে নিতে পারবো না। আরেকটা বিষয় হলো, এই ডিজিটাল এই কাজগুলো করাতে যেটা হয় যে ইউটিউব কপিরাইট, ফেসবুক কপিরাইট থেকে শুরু করে স্ট্রাইক, আমরা তো শুধু জানি স্ট্রাইক দেওয়া, ডিসপিউট, কিছু জিনিস জানি, কিন্তু কিভাবে পেপারসটা সাবমিট করতে হবে ইউটিউবের কাছে, কিভাবে আমি বলতে হবে যে ভাই আমি এটা লিগ্যাল পারসন, অথরিটি কিন্তু আপনাকে একবার সুযোগ দিবে। একবারে যদি আপনি তাকে কনভিন্স না করতে পারেন, সে আর কখনোই সুযোগ দিবে না, কারণ তার সাথে আমার ফেস টু ফেস কথা বলার সুযোগ নেই, ফোনে কথা বলার সুযোগ নেই, মেল করার সুযোগ নেই। তার মধ্যে একটাই সে অপশন খুলে রেখেছে তার সফটওয়্যারে, তুমি আমাকে লিগ্যাল ডকুমেন্ট দিয়ে একবার তুমি আপিল করো, তারপর আমি বাকিটা দেখতেছি। এবং দেখা যায় যে এই আপিলটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে লিগ্যাল যিনি, মানে যিনি মেইন কপিরাইট হোল্ডার, তিনি ঠিক মতো না করতে পারাতে যিনি ফেক, তিনি ওটার মালিক হয়ে যাচ্ছে ইউটিউবের ক্ষেত্রে। এবং আপনি কিন্তু এর বাইরে এখন চাইলে যেতে পারবেন না। আপনার একটা কন্টেন্ট ইউটিউবে যাবে, আপনি দিবেন না, আরেকজন দিবে, সে দিবেন না, আরেকজন দিবে, তাহলে আপনার কন্টেন্টটা আপনার হাতে কিভাবে রাখবেন? সেটার জন্য এক্সপার্ট টিম লাগবে। তো আমার যে কোম্পানিটা ভার্সপ লিমিটেড, আমরা সফটওয়্যার কোম্পানি, আমরা এই কোম্পানিটা থেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার বানাই, ওয়েবসাইট বানাই, এবং পাশাপাশি এই ডিজিটাল সার্ভিসগুলো বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তিকে দেই। আমাদের ইন্ডাস্ট্রির অনেকে আমাদের কাছ থেকে এই সার্ভিসটা নেয়, এবং ওনাদেরকে আমরা চেষ্টা করি প্রপার গাইডলাইন দেওয়ার জন্য। কারণ আমার তো একটা পরিচিতি আছে, আমি কখনোই ওনাদেরকে বলি না যে আমি রাইট, বাট আমি ওনাকে বলি যে এই রাস্তাটা রাইট। আপনার প্রতিষ্ঠানের নামটা কি? ভার্সসফট লিমিটেড। ভার্সসফট। আমরা একটু এবারে বই বার্তা নিয়ে কথা বলতে চাই, কি বলো? অবশ্যই, বইয়ের প্রতি আমাদের সবার ইন্টারেস্ট রয়েছে, এবং আপনারা খুব মহৎ একটি কাজ করেন, মানে অভিনব একটা উদ্যোগ। আমরা শুনি বই বার্তা নিয়ে, এবং পাশাপাশি লাবণ্য তুমি একটু দর্শকদের দেখাতে পারো। বই বার্তা কবে থেকে শুরু করলেন? বই বার্তাটা আমার আসলে 2007-08 সালের দিকে আমি বইমেলায় গেলাম, যাওয়ার পরে দেখলাম যে খুব সুন্দর একটা, মানে বইমেলা তো অনেক আগ থেকে যাই, বাট ওই সময়ে যাওয়ার পর আমার মনে হলো যে বই মেলা খুব চমৎকার একটা জায়গা। অবশ্যই বাণিজ্য মেলা এবং বই মেলার মধ্যে পার্থক্য আছে। বই মেলা কারা আসে? যারা ক্রিয়েটিভ চিন্তা করে, ডিফারেন্ট, আমার মতো যারা, ওনারা আসে। তখন আমার চিন্তা হলো যে আমি যদি এরকম কিছু একটা করার কখনো সুযোগ পাই, ওই চিন্তা থেকে আমি বই বার্তাটা প্রথম 2015 সালে শুরু করি। আমার একটা প্রতিষ্ঠান আছে ইনসাইট কমিউনিকেশন, এটা নিয়ে আমরা ক্রিয়েটিভ কাজগুলো করি এই প্রতিষ্ঠানটা থেকে, ডিজাইন থেকে শুরু করে মাল্টিমিডিয়ার কাজগুলো। এবং মজার বিষয়, এটা অনেকে আর্কাইভ হিসেবে রাখে, এবং আমাকে অনেকে বলে যে কোয়ালিটিটা একটু, যেমন আপনি ধরেছেন নিশ্চয়ই যে কাগজ খুবই কোয়ালিটিফুল, আমরা অনেক খরচ করি, এবং এই ধরনের একটা প্রোডাকশন করতে গেলে অনেক টাকা লাগে, কিন্তু আমরা কখনো এটা কমার্শিয়ালি সেভাবে করি না। আমরা এটাকে একদম আমাদের সাবসিডি ওয়ার্ক এবং মানে সাহিত্যের প্রতি মানে ভালোবাসা বলেন, ওই জায়গাটা থেকে। তো শুধু এই ক্ষেত্রে নয়, আপনারা যেটি লাবণ্য আমার মনে হয় তবে আমার প্রশ্ন ঠিক করবে, করে ফেলো। যেটা বলছিলেন যে কাজকে আসলে আপনি ভালোবাসেন বিধায় আসলে কাজের প্রতি এত আপনার ডেডিকেশন, তেমনিভাবে আপনি মানুষকেও খুব ভালোবাসেন, মানবিক কাজগুলো করেন বা সামাজিক কাজগুলো করেন, যেটা আসলে আমার মনে হয় না নীরবে নিভৃতেই করেন, সবাই জানেও না হয়তো। এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই। আমি আসলে আজকের যেখানে এসেছি, আমি একদিনে এখানে আসিনি, এবং আমার এই জার্নিতে আপনাদের মতো অসংখ্য মানুষ কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছে, এবং এই সাপোর্ট না পেলে আমি কখনো এই জায়গায় আসতে পারতাম না। একমাত্র সৃষ্টিকর্তার রহমত, ওনার আশীর্বাদ, এবং পাশাপাশি মানুষের সাপোর্টে, হেল্পে এবং পৃষ্ঠপোষকতায় আমি এই জায়গাটা এসেছি। তো আমি যখন একটা পর্যায়ে এসে মনে হলো যে আমি নিজে কেন মানুষের জন্য কিছু সাধ্যমতো করব না, তখন থেকে আমি মোটামুটি এটা তাও এক যুগের মতো হয়ে গেছে আমি এই কাজগুলো নিয়ে করি। আমার একটি প্রতিষ্ঠান করেছি, একিপ ফাউন্ডেশন। একিপ মিনস হলো এডুকেশন, কালচার, ইনফরমেশন, প্রসপারিটি, মানে আমার এটার শর্ট ফর্ম হলো একিপ ফাউন্ডেশন। তাই আমি চিন্তা করলাম যে শিক্ষা, সংস্কৃতি, তথ্য যোগাযোগ এবং আপনার দেশপ্রেম, প্রসপারিটি যেটা, এগুলো যদি একটা মানুষ, একটা নেশনের মধ্যে ডেভেলপ না হয়, তাহলে আমি হয়তোবা অনেক ভালো জায়গায় থাকতে পারি,
ব্যক্তিগতভাবে, কিন্তু আমার সারাউন্ডিং সার্কেল অথবা আমার সোসাইটি যদি ভালো জায়গা না থাকে তাহলে আমার লাভ নেই। ওই চিন্তা থেকে আসলে করা, আমরা চেষ্টা করি সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার। যেমন খুঁজে যদি একটা এক্সাম্পল দেই, যেমন বন্যার সময় আমাদের দেশে তো বন্যাটা আমাদের বাংলাদেশের একটা ন্যাচারাল কমন কমন একটা বিষয়। বন্যার সময় দেখবেন যে প্রচুর ত্রাণ পায় মানুষ, বন্যা শেষ আর কোনো ত্রাণের খবর নাই। কিন্তু বন্যা পরবর্তী সময়ে এসে কিন্তু মানুষের হেল্প অনেক বেশি প্রয়োজন হয়, কারো ঘর নষ্ট হয়ে গেছে, কারো গবাদি পশু নাই। তো এই জায়গাগুলো খুঁজে আমরা কাজ করার চেষ্টা করি। প্রশ্ন হলো যে এই টাকা কোথায় পাই আমরা? সেটা হলো আমাদের যে প্রতিষ্ঠান আছে ইনসাইট কমিউনিকেশন ভার্সপ লিমিটেড, আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে কিছু টাকা সেখানে সাবসিডি সবসময় দিই। এটা আমাদের প্রতিষ্ঠানের মধ্যে আমরা চ্যারিটি ফান্ড করে রেখেছি, সেখানে খুব বেশি দিতে পারি না, কিন্তু এটাকে আমরা আমাদের ওয়েবসাইট এবং ওভারঅল আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে আপনাদের মতো প্রত্যেকের কাছে আমরা অ্যাপিল করি যে আমাদের অমুক জায়গায় 5টা পরিবার 10টা পরিবারের ঘর নষ্ট হয়ে গেছে বন্যায়, তাদের ঘরটা করে দিতে হবে, কত টাকা লাগবে? এত টাকা। তখন ওনাদের কাছে আমরা একটা প্রজেক্ট প্রপোজাল করে পাঠাই, দেখা যায় 10 জন 20 জন দেশে বিদেশ থেকে একটা অ্যামাউন্ট পাঠানোর পর হয়তো আমরা 10টা ঘর না পারলেও 5টা ঘর তো করে দিতে পারছি। তো এটা থেকে আসলে আমাদের আত্মতৃপ্তিতে আসে যে আমরা এইভাবে কাজটা করি। চমৎকার। সবাই যদি এভাবে ভাবে তাহলে সমাজ দেশ এগিয়ে যাবে অবশ্যই, এবং আমরা সেই কারণেই জানি যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি দেশের জন্য সমাজের জন্য এভাবে কাজ করে যাচ্ছেন, সেটি কপিরাইট ইস্যু হোক কিংবা ডিজিটাল ইস্যু হোক, বা এই যে মানুষের পাশে দাঁড়ানো, তো সবভাবে আপনি এগিয়ে যান, আমাদেরকে আরও আলোকিত করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, মাছরাঙা টিভিকে ধন্যবাদ, বিশেষ করে মাছরাঙা টিভির যারা দর্শক আছেন ওনাদেরকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন।